দারফুরের উম্মে দাফুক একসময় শান্ত ছিল এই ভূমি। তৃণভূমি, নদী, পাহাড় সবই ছিল জীবনের প্রতীক। কিন্তু এখন সেখানে বাতাসে ভাসে পোড়া লাশের গন্ধ। ভয়ে থমকে থাকে নাগরিকরা। 2025 সালের সেপ্টেম্বর এক সকালে সীমান্ত পথে ঢোকা সাজোয়া গাড়ির এক দীর্ঘ বহর। রাশিয়ার ভাড়াটে সৈন্য, ওয়াগনার গ্রুপের সদস্যরা, তাদের সঙ্গে নতুন নামে পরিচিত আফ্রিকা কর্পস। কনভয়ের পেছনে লুকিয়ে ছিল মৃত্যু, অজস্র কান্না আর এক দেশের অস্তিত্বের উপর নেমে আসা অন্ধকার। 2 বছর ধরে রক্তে ভেসে যাচ্ছে সুদান। এই যুদ্ধে একদিকে সুদানি সেনাবাহিনী, অন্যদিকে জেনারেল হামদান দাগালের র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ। তাদের পেছনে রাশিয়ার ছায়া, ওয়াগনারের প্রশিক্ষণ আর উপসাগরীয় অর্থের যোগান। আর মাঝখানে আটকা পড়ে নিরস্ত্র সাধারণ মানুষ, যাদের বেশিরভাগই মুসলিম। ওয়াগনারের সঙ্গে সুদানের সম্পর্ক শুরু হয় 2017 সালে। তখন ক্ষমতায় ছিলেন উমর আল বশির। রাশিয়ার সঙ্গে করা এক গোপন চুক্তিতে তিনি দেন স্বর্ণের খনি আর পান অস্ত্র ও সামরিক সহায়তা। এই চুক্তি পরিণত হয় এক অভিশাপে। ওয়াগনার ও আরএসএফ মিলে দখল নেয় দারফুরের স্বর্ণখনি। সেই স্বর্ণের বিনিময়ে দেশে আসে যুদ্ধের আগুন। 2019 সালে আল বশির ক্ষমতাচ্যুত হলে দাগালো হয়ে ওঠেন রাশিয়ার নতুন মিত্র। 2022 সালে মস্কো সফরের দিনই ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। সেই একই দিনই স্থির হয় সুদান থেকে রপ্তানি হবে প্রায় 33 মেট্রিক টন সোনা, যার মূল্য $1 বিলিয়ন। বিনিময়ে আরএসএফ পায় অস্ত্র, ড্রোন ও প্রশিক্ষণ। এভাবেই দারফুরের বালির নিচে চাপা পড়ে মানবিকতার কণ্ঠস্বর। 2023 থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ এখন পুরো দেশকে গ্রাস করেছে। শহর ভেঙে পড়ছে, গ্রাম মুছে যাচ্ছে, মানুষ পালাচ্ছে মরুভূমির পথে। শিশুদের হাত ধরে মায়েরা ছুটছে অজানা গন্তব্যে। উত্তর দারফুরের রাজধানী এল ফাশির, যেখানে 18 মাস ধরে অবরোধের পর পতন ঘটে শহরের আরএসএফ সৈন্যদের হাতে, সেখানে সংঘটিত হয় এক নৃশংস হত্যাযজ্ঞ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে কমপক্ষে 2000 মানুষ নিহত, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রকৃত সংখ্যা তার কয়েক গুণ। শত শত নারী ধর্ষিত হয়েছেন, অগণিত শিশু নিখোঁজ, রাস্তাঘাট জুড়ে পড়ে আছে অসংখ্য লাশ, অলিগলিতে ছড়িয়ে আছে পোড়া দেহ। একজন বেঁচে ফেরা মানুষ আদম ইয়াহিয়া বলেন, রাস্তা ভরে ছিল মৃতদেহে। আরএসএফ সৈন্যরা বলছিল, সবাইকে মেরে ফেলো, কাউকে জীবিত রেখো না। পঁয়তাল্লিশ বছর বয়সী নারীর আশা, এখন পর্যন্ত থামছে না তার কান্না। তিনি বললেন, তারা আমাকে টেনে নিয়ে গিয়েছিল, আমি বলেছিলাম আমি তাদের মায়ের বয়সী। তারা ছেড়ে দেয়, কিন্তু আমার 2 ছেলে রয়ে যায় শহরে, আজও তাদের খোঁজ পাইনি। এই কণ্ঠগুলো কোনো বিচ্ছিন্ন গল্প নয়, এগুলো এক জাতির কান্না। এগুলো মুসলিম জনগোষ্ঠীর উপর চালানো পরিকল্পিত গণহত্যার সাক্ষ্য। এখন আল ফাশির থেকে পালিয়ে আসা প্রায় 62,000 মানুষ আশ্রয় নিয়েছে আল দাব্বাহ শরণার্থী ক্যাম্পে। খাবার নেই, পানি নেই, ঔষধ নেই। একই কাপড়ে সপ্তাহ পার করছে শিশুরা। ক্ষুধায় অচেতন হয়ে পড়ছে মানুষ। জাতিসংঘ বলছে, এই সংকট এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের একটি। তবুও পৃথিবী নীরব। আরব আমিরাতের বিরুদ্ধে এসেছে অস্ত্র সরবরাহের অভিযোগ, কিন্তু তারা অস্বীকার করেছে। রাশিয়া প্রকাশ্যে বলে নিরপেক্ষ, অথচ ছায়ায় ছায়ায় চলছে ওয়াগনারের কার্যক্রম। বড় শক্তিগুলোর জন্য এই যুদ্ধ কেবল সম্পদের লড়াই, আর সুদানের মানুষের জন্য এটি বেঁচে থাকার সংগ্রাম। আজ সুদানের অর্ধেকেরও বেশি মানুষ নাগরিক সহায়তার উপর নির্ভর করছে। 2 কোটি মানুষ অনিশ্চিত ভবিষ্যতের পথে। স্কুল নেই, হাসপাতাল ধ্বংস, মসজিদ পোড়া। যেখানে নামাজ হতো সেখানে আজ লাশ পড়ে আছে। পৃথিবীর প্রভাবশালী দেশগুলো দেখছে, কেউ কেউ চোখ ফিরিয়ে নিচ্ছে, কেউ হিসাব করছে তেলের, স্বর্ণের বা প্রভাবের। কিন্তু কেউ দেখছে না সেই মাটিকে, যে নিজের সন্তানকে হারিয়ে মরুভূমিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে।
উম্মে দাফুক, এলফাশির, খার্তুম সব শহর এখন একটাই প্রতীক, রক্ত, আগুন আর নীরবতার প্রতীক, যেখানে প্রতিটি গুলি যেন চিৎকার করে বলে মানুষের জীবন আজও কম দামি স্বর্ণের চেয়ে। সুদানের যুদ্ধ শুধু এক দেশের নয়, মানবতার পরীক্ষার মঞ্চ, যেখানে ব্যর্থ হচ্ছে বিশ্ববিবেক, হারিয়ে যাচ্ছে মুসলিম জনপদের অগণিত প্রাণ। আজ দারফুনের বাতাসে ভেসে বেড়ায় এক প্রশ্ন, কবে থামবে এই হত্যাযজ্ঞ? আর কত শিশু মরবে শুধু এই কারণে যে তারা মুসলমান? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।